নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রফুল্লময়ী দেবীর লেখা গল্প নারীর ভাগ্য। প্রফুল্লময়ী দেবী। প্রফুল্লময়ীর জন্ম 1857 খ্রিস্টাব্দে। পিতা হাওড়ার সাঁতরাগাছির অধিবাসী হরদেব চট্টোপাধ্যায়। প্রফুল্লময়ী ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র বীরেন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী। বোন নিপময়ীর সঙ্গে বিয়ে হয় মহর্ষির তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথের। লেখা, গান গাওয়া ইত্যাদি ব্যাপারে সুধীন্দ্রনাথের বড় মেয়ে রমার উৎসাহ ছিল খুব বেশি। মূলত তারই অনুপ্রেরণায় প্রফুল্লময়ীর লেখক জীবন। তার ছিল স্বর্ণচাপার পাপড়ির ফিকে সোনার মতো চমৎকার গায়ের রং, পদ্মের পাপড়ির মতো টানা টানা ডাগর দুটি ভ্রমর কৃষ্ণ চোখ, নিখুঁত মুখশ্রী, চমৎকার গড়ন, মিষ্টি গলা। সব থাকা সত্ত্বেও সুখ ছিল তার কাছে আক্ষরিক অর্থেই অধরা। অনেকের ধারণা ঠাকুরবাড়ির মেয়েরা সবাই পোশাক পরিচ্ছদে ঘোড়ায় চড়ায় মেলামেশায় অত্যন্ত বহির্মুখী মানসিকতা সম্পন্ন ছিলেন এবং অনেক ঐশ্বর্য নিয়ে ভোগ সুখের মধ্যে তাদের জীবন কেটেছে। কিন্তু এরই মধ্যে ব্যক্তি জীবনে তাদের অনেককেই সীমাহীন অন্তর্দ্বন্দ্ব, শোক ও দুঃখের সম্মুখীন হতে হয়েছে। অসাধারণ স্থৈর্য ও আত্মসংযমের সঙ্গে সেই প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করার ফলে শোক দুঃখহীন এক বিরাট সত্তার স্পর্শ পেয়েছেন। অন্তর্জগতে এক গভীর অনুভূতি আস্বাদন করেছেন, যেটা বাইরে থেকে তাদের জীবনধারা দেখে বোঝা খুব শক্ত। প্রফুল্লময়ী ছিলেন এরকমই একজন মহিলা। 1940 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তাহলে শুরু করি তার লেখা গল্প নারীর ভাগ্য। পিতা তারাকান্তবাবু পুত্র নিশিকান্তের পরিবার ঘরে ঢুকিয়া গম্ভীরভাবে বলিলেন, আর তো দেরি করা চলে না নিশি, তোমার মার প্যানপেনি দিন দিনই বাড়ছে। নিশি রোমানল একখানি টেবিলের উপর রাখিয়া জিজ্ঞাসুভাবে পিতার দিকে চাহিয়া বলিল, কিসের দেরি বাবা? শীতকাল। তারাকান্তবাবু গায়ের কাপড়খানা টানিয়া গায়ে দিয়া খাটের উপর বসিয়া বলিলেন, আর কিসের দেরি বাবা? মাধুরী যে মস্ত বড় হয়ে পড়েছে, দেখছ না? এই মাঘ মাসে 14 পূর্ণ হয়ে 15তে পড়বে। বিদেশে আছি তাই রক্ষে, নইলে যে বারন্ত মেয়ে দেশ হলে একদিনে এক ঘরে করত। দাদা তো ফিরেও তাকান না। নিশি ঈষৎ হাসিয়া বলিল, যত বড় ভাবছেন বাবা, মাধু তত বড় হয়নি, কিন্তু ওটাতে আমাদের সংস্কারও আছে খানিকটা। 12 বছরে যদি বিয়ে না দেওয়া গেল, আমরা নিজেরাই মনে করি মেয়েটা যেন হাতি হয়ে উঠেছে। পাড়াপড়শি বলবে, তাতে আর কথা কি। বেশ পড়ছিল, স্কুলও ছাড়িয়ে দিলেন। অন্য সময় হইলে পিতা বর্মা সিগার ধরাইয়া এই বিষয় লইয়াই মস্ত তর্ক জুড়িয়া দিতেন এবং যতক্ষণ সেই তর্কের আদিম বস্তু মাধুরী আসিয়া ক্ষুল্লতাকে একরূপ টানিয়া অন্য বিষয়ে মনোসংযোগ না করাইত, ততক্ষণ তর্ক কিছুতেই থামিত না। কিন্তু আজ আর তিনি তর্কের দিকে না গিয়া বলিলেন, না, ও বেশ হয়েছে, 4th ক্লাসেই স্কুল ছাড়ানো উচিত ছিল। যাগে, যা হয়েছে বেশ হয়েছে। অগ্রাণের শেষেই এবার কনকনে শীত পড়েছে, আমারও সর্দি কাশিটা যাচ্ছে না। তা না হলে, বুঝতে পেরেছ নিশি, আমি নিজে গিয়ে সম্বন্ধটা ঠিক করে ফেলতুম। নিশি বলিল, অকুলীন যে, জ্যাঠামশাইয়ের কি পছন্দ হবে? তারাকান্তবাবু শুইয়া সিগারেট টানিতেছিলেন। এক মুখ ধোঁয়া ছাড়িয়া বলিলেন, তাঁর কথা ছেড়ে দাও, গরজ তো তার নয়, গরজ আমাদের। আমি বলি, একদিন পরে বড়দিনের ছুটি আরম্ভ হবে, তুমি গিয়ে দেখে শুনে ঠিক করে এসো।
মাধুরীর সেদিনকার তোলা ফটো নিয়ে চলে যাও। নিশি সোৎসাহে বলিল, বেশ তো, আমারও এই অকেশানে ঢাকা বেরিয়ে আসা হবে। আচ্ছা, আমি মার সঙ্গে পরামর্শ করে আসি গিয়ে। নিশিকান্ত বাড়ির ভিতর গেল। তাহার জননী ভাঁড়ার ঘরে বসিয়া বধূ সুমতির সাহায্যে ভাঁড়ারের হাঁড়ি কুড়িগুলি রৌদ্র হইতে ঘরে আনিয়া ঝাড়িয়া পুছিয়া রাখিতেছিলেন। উপরে বসিয়া মাধুরী তাহার পিতা তারাকান্ত বাবুর জ্যেষ্ঠ ভ্রাতা অন্নদাবাবুকে মেঘনাদ বধ কাব্য পড়াইয়া শুনাইতেছিল। বালিকার কোমল কণ্ঠে উচ্চারিত মধুসূদনের মধুর কবিতাগুলি নিশিকান্তের কানে যেন মধু বর্ষণ করিতেছিল। নিশিকান্ত ভাঁড়ারে ঢুকিয়া বলিল, মা জননী। মাতা বলিলেন, কেন বাবা, এখন খেতে দেব? আসন দাও তো বৌমা। সুমতি একটু ঘোমটা টানিয়া আসন পাতিয়া দিল। আসনে বসিয়া নিশি বলিল, না মা জননী, খেতে আসিনি, মাধুরীর বিয়ের পরামর্শ করতে এসেছি। এমন মেয়ে জ্যাঠামশায় পাড়া গেয়ে দোজবরে দিতে যাচ্ছেন। মা জননী একমুখ হাসিয়া কতকগুলি বড়ি কৌটায় তুলিতে তুলিতে বলিলেন, এর চেয়ে ভালো কোথায় পাচ্ছ নিশি? কুলিনের ঘরের ভালো বরের যে বড্ড দাম। 25 বছরের ছেলে, তার আর দোজবর কি? নিশি বলিল, ঢাকার ছেলেটি মন্দ কি? মাতা বলিলেন, মন্দ হবে কেন, সবই তো ভালো, কিন্তু তোমার জ্যাঠামশাইয়ের যে অকুলিনের বেজায় আপত্তি। শেষ সন্তান, তার ইচ্ছার বিরুদ্ধে তো আর বিয়ে দিতে পারবে না। মিছিমিছি ঢাকায় গিয়ে কি হবে? নিশি বলিল, তাতে ভাবিয়ে দিলে যে। নিশি যখন 1.5 বছরের শিশু তখন গর্ভধারিণীকে হারাইয়াছিল। 2 বছর বয়সে বিমাতা ওরফে মা জননীকে পাইয়া মায়ের অভাব একেবারেই ভুলিয়া গিয়াছিল। বিমাতা বলিয়াই হয়তো নিশিকে চিরদিন পুত্রবৎ স্নেহ করিতেন। মাতাপুত্রের সংসারের পরামর্শ হইতে কলেজের স্ট্রাইক পর্যন্ত সমস্ত কাজের ও অকাজের কথাবার্তা হইত। নিশিকান্তের জ্যাঠাইমা যখন বহু সন্তানের মধ্যে মাধুরীকে 3 মাসের শিশু রাখিয়া ইহলোক হইতে বিদায় নিয়াছিলেন, তখন নিশির মা জননী তাহাকে বুকে তুলিয়া নিয়া তাহার যে সন্তান হয় নাই সেজন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। হায় রে, যে বুকের রক্ত দিয়া মানুষ করিতে হয়, তার তো তাই নাই, তবু মাধুরীকে নানা কৃত্রিম উপায়ে বুকের দুধের অভাব বুঝিতে দেন নাই। অনেক বড় হইয়া মাধুরী বুঝিয়াছে যে সে কেন মাকে বলে মা আর বাবাকে বলে কাকা। অন্নদাবাবুকে লোকে বলিত, একটু বাতিকের ছিট আছে। বস্তুত সেটা অনেকটা সত্য। তাহার উপার্জন যে কত ছিল তাহা কেহই জানিত না। জীবনভর পোস্ট অফিসে চাকুরি করিয়া তিনি নিজের ব্যতীত পরিবারের অন্ন সংস্থান করিতে পারেন নাই, অথচ কোনো বদ খেয়ালও ছিল না। পরিবার পালন করা কাজটি ছিল ছোট ভাইটির। এই পরস্পর বিরুদ্ধ স্বভাব পরিণত বয়স্ক ভ্রাতৃযুগলের মধ্যে মনের অথবা মতের কোনোই ঐক্য ছিল না। 2টি মেঘের ঘর্ষণে অগ্নুৎপাত সচরাচর নাও হইতে পারে, কিন্তু তাহাদের দুজনের দেখা হইলেই বাক্যালাপ ব্যাপারটি কলহে পর্যবসিত না হইয়া যাইতই না। ইদানিং অন্নদাবাবু ভ্রাতার উপর রাগ করিয়া বারাসাত গিয়েছিলেন। দুষ্ট লোকে বলিত সেটি তাহার বুদ্ধিমত্তার পরিচয়, কেননা নিকটে থাকিলেই মাধুর বিয়ের পণের টাকা ভাইটি তাহার কাছ থেকে আদায় করিতে কতক্ষণ। নিশিকান্ত মেদিনীপুরে গিয়া জ্যাঠামহাশয়ের পছন্দসই সেই কুলীন পুত্র সুখময় রায়কে দেখিয়া আসিয়া পিতাকে বলিল, এটা তো একরকম ঠিক করে এসেছি। ছেলেটি সেটেলমেন্টে ঢুকেছে, শিগগিরই কানুনগো হবার আশা আছে, কিন্তু দেশে সেই মোটা ভাত কাপড়। ঢাকার ছেলেটিও শুনলুম
অবস্থাপন্ন ঘরের ছেলে। কিন্তু জ্যাঠামশায় কথা শেষ হইতে না হইতে জ্যাঠামশায় মাধুরীকে দেখিতে আসিয়া উপস্থিত হইলেন। ঢাকার ছেলেটির কথা শুনিয়া তিনি জ্বলিয়া উঠিলেন। তোকে পই পই করে বারণ করছি তারা, মাধুর বিয়েতে সর্দারি করতে আসিস না। কে তবে করবে দাদা? তুমি তো ফিরেও যাও না, মেয়ে তো এখন ছোট নয়, সর্দারি কাজেই যে করতে হয়। আহা, মার পড়ে না মাসি, ঝাল খেয়ে মরে পাড়া পড়শি, এও হয়েছে তাই। বড় মেয়েটাকে অকুলিনে বিয়ে দিয়েছিলি, বেশ হয়েছে, মেয়েটা মরে আমার লজ্জা ঘুচিয়েছে। তারাকান্তবাবু শান্তস্বরে বলিলেন, তাই তো দাদা, রাজার ঘরে তাকে দিয়েছিলাম, ভাগ্যে সইল না। মাধুকে কুলিনে হাবাত ঘরে দেবে এই তোমার মত? মেয়েটা না খেয়ে মরুক। না খেয়ে মরবে কেন? যত অলক্ষণে কথা। না খেয়ে মরবে না তো কি, কুল ধুয়ে জল খাবে? এত পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছি, এখন বেনা বনে এই মুক্ত ছড়াই? যেমন মেয়ের ভাগ্যি তেমনি তো বাপের মতি হবে। তুই চুপ কর হামবাগ হতভাগা, আমার মেয়ে, আমি যা খুশি করব, আমার সঙ্গে কেউ লাগতে এসো না। উত্তক্ত হইয়া তারাকান্তবাবু রুক্ষস্বরেই বলিলেন, বটে, তা বেশ, আমার বাসায় বসে নয়, বারাসাতে গিয়ে যা খুশি করোগে, নয়তো দেশের বাড়ি পড়ে আছে। অন্নদাবাবু লাফাইয়া উঠিলেন, এক্ষুনি চললুম, দে আমার মেয়ে দে। মেয়ে যায় তো এক্ষুনি নিয়ে যাও না। মাধু, ও মাধু! নিশিকান্ত ঠোঁটের হাসি ঠোঁটে চাপিয়া কষ্টে গাম্ভীর্য বজায় রাখিয়া তাহার সঙ্গে সঙ্গে অন্দরের অভিমুখে চলিল। মাধু খেতে বসেছে জ্যাঠামশাই, আপনিও ঝপ করে চান করে নিন, তারপরে সম্বন্ধের কথা বলবো সব। না, এখুনি যাব। তোর বাবা আমাকে গরিব বলেই তো অপমান করেছে। বৌমাকে বলগে আমি মাধুকে নিয়ে যাব, তোদের বাড়ির দাসীবৃত্তি করতে আর এখানে রেখে যাব না। বলিতে বলিতে জুতা জামা পরিতে পরিতে ভিতরে গিয়া দেখিলেন মেয়ে সত্য সত্যই খাইতেছে। নিশির মাতা তার পাতে চিতলের কোল ভাজা ফেলিয়া দিয়া বলিলেন, আস্তে আস্তে খাস রে মাধু, কোরমা নাবল বলে। রবিবার, একটু ভালো মন্দ আহারের ব্যবস্থা হইত। ক্রুদ্ধ জ্যাঠামশায়ের সাড়া পাইয়া বধূ সুমতি তৈল গামছা হাতে লইয়া সম্মুখে আসিল। জুতা জামা এক প্রকার জোর করিয়াই কাড়িয়া লইল। তিনি একবার মুখে বলিলেন, না মা না, আমি এখনই মাধুকে নিয়ে চলে যাব। সুমতি তৈল মাখাইয়া দিতে দিতে স্নিগ্ধস্বরে বলিল, তা বই কি, যাবেন বই কি। মা বললেন, আপনি এলেন বলে তিনি নিজে কোরমা আর গলদা চিংড়ি দিয়ে কফি দিয়ে রাঁধলেন। তাড়াতাড়ি চান করে নিন, ভাত কটা জুড়িয়ে যাবে নইলে। বলা বাহুল্য, বৃদ্ধ নির্বিকারভাবে স্নান আহার শেষ করিয়া উপরের ঘরে বিশ্রাম করিতে গেলেন। তখন ভ্রাতুষ্পুত্র তাহাকে বুঝাইল, কুলিনের ঘরেই বিয়ে হবে, আপনি মাত্র 1500 টাকা পণের দরুন জোগাড় করুন, আর সব আমরা চালাব। দুইটি বৃদ্ধ যে কলহটিকে বর্ষার মেঘের মতো নিবিড় করিয়া তুলিয়াছিলেন, ভ্রাতৃবধূ তাহার পাক পাত্রের মায়ামন্ত্রের প্রভাবে তাহাকে শারদাকাশের সুশুভ্র অভ্রখণ্ডের মতোই লঘু করিয়া গগন প্রান্তে ভাসাইয়া দিলেন। অন্নদাবাবু বলিয়া গেলেন, আমি 2-1 দিনের মধ্যেই টাকাটা নিয়ে আসব, 14ই মাঘ তো দিন, ঢের দেরি আছে। অন্নদাবাবু সেই যে পলাইলেন, আর 14ই মাঘ বিবাহের দিন আসিয়া উপস্থিত হইলেন। তাহার অপেক্ষায় কোনো কাজই বাকি ছিল না। কাজেই তিনি শোরগোল করিয়া এঘর ওঘর করিয়া নিমন্ত্রিত নিমন্ত্রিতাদের জানাইতে লাগিলেন, মাধুর বিয়ের পণের টাকা আমি এনেছি। কিন্তু নির্জনে ভ্রাতার হাতে 80টি টাকা দিয়া বলিলেন, এর বেশি ধার পেলুম না। তারাকান্তবাবু যদিও এই আত্মসর্বস্ব ভ্রাতাটিকে ভালো করিয়াই চিনিতেন,
তথাপি আশা করিয়াছিলেন এই শেষ সন্তান ও একমাত্র বাৎসল্যের আধার ইহার বিবাহে অন্তত ৩০০ টাকা দিবেনি। এখন ৮০ টাকা গুনিয়া দেখিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল। একবার মনে হইল টাকাটা দাদার গায়ে ছুঁড়িয়া ফেলিয়া বলেন, বেরো আমার বাড়ি থেকে, আমি একাই মাধুর বিয়ে দেব। কিন্তু আত্মীয় স্বজনে বাড়ি ভরা, বিশেষ এখনও বিবাহ হয় নাই। দাঁতের ঠোঁট চাপিয়া টাকা কয়টি পুত্রের হাতে দিয়া বললেন, এই নাও নিশি, তোমার জ্যাঠামশাই মাধুর বিয়েতে ভিক্ষে দিয়েছেন, আজ রাখো, কাল ফিরিয়ে দেব। অন্নদাবাবু টাকা ভিন্ন আরেকটি উপকার ভ্রাতার করিয়াছেন। তাহাদের দেশ হইতে 2টি বিধবা জাতি সম্পর্কে ক্ষুল্লতাৎ পত্নীকে মেয়ের বিবাহ দেখাইতে অনেক মাথার দিব্য দিয়া আনিয়াছেন। তাহারা আসিয়াই তারাকান্তবাবুর প্রদত্ত দান সামগ্রী ও কন্যার অলঙ্কার দেখিয়া নাক সিটকাইতে লাগিলেন। পাগল হোক আর যাহাই হোক, এতগুলো টাকা অন্নদা তারার হাতে দিয়েছে। তারা তো কই দান সামগ্রী তেমন দেয়নি। ৮০০ টাকার গয়না দিলেও তো কেমন হতো। আহা, মেয়েটার মা নেই, কে কি করে গা। ছোট বউ তো ছেলে মানুষ, কি মানুষই ছিল বড় বউ। বিবাহের গোলে বিশেষ এই আচার নিষ্ঠাপরায়ণা নবাগতাদের আহারের আয়োজনে সুমতি ও গৃহিণী নিতান্তই ব্যস্ত ছিলেন। তাই ইত্যাকার টিকা টিপ্পণী শ্রবণ করিয়া তাঁদের কর্ণকুহর তৃপ্ত হইতে পারিল না। কিন্তু তারাকান্তবাবু আভ্যুদায়িক কার্যে ব্যাপৃত থাকিয়াও হিতৈষিণীগণের সুধামাখা বাক্য শুনিতে লাগিলেন। শুনিয়া একবার সমীপবর্তী ভ্রাতার প্রতি দৃষ্টি নিক্ষেপ করিলেন মাত্র। তারাকান্তবাবু বিএ পাশ করিয়া কলিকাতায় একটি স্কুলে মাস্টারি করিতেন। তাহাতে মাহিনা ১০০ টাকা আর টিউশনি করিয়া ২৫ টাকা পাইতেন। ছেলে পড়াইয়া নিজের সংসার চালাইয়া হাতে বড় বেশি থাকিত না। নিজের মেয়ে নাই, তথাপি ভ্রাতুষ্পুত্রের দিকে চাহিয়া তিনি প্রতি মাসের প্রথমেই ১০ টাকা পোস্ট অফিসে রাখিয়া আসিতেন। মাধুরীকেও তিনি বেথুন স্কুলের 2nd ক্লাস পর্যন্ত পড়াইয়াছিলেন। এখন সেই ৫০০ টাকা উঠাইয়া এবং কিছু ধার করিয়া মাধুরীর বিবাহের ত্রুটি হইতে দিলেন না। যথাসময়ে নির্বিঘ্নে মাধুরীর বিবাহ হইয়া গেল। বাসী বিবাহের দিন রাত্রে মাধুরীর শ্বশুরবাড়ি হরিপুরে আসিয়াছিল। বধূ দেখিয়া শাশুড়ি ও কুটুম্বিনীগণ যত তুষ্ট হইয়াছিলেন, শ্বশুরালয় দেখিয়া বেথুন স্কুলের পুরস্কারপ্রাপ্তা ছাত্রী মাধুরীলতা তত সন্তুষ্ট হইতে পারিলেন না। ঘোমটার ভিতরে মনে মনে ভাবিতেছিল, মা গো মা, কাকামণি যেন আমায় বনবাস দিয়েছে। বইতে পড়তেম পাখি ডাকা, ছায়ায় ঢাকা। রবিবাবুর পল্লীবাটটি ভালো লাগে। চোখে দেখে বিশেষ বড় হয়ে থেকে কি ওসব ভাল লাগতে পারে? বিকেলবেলা বেড়াতে বেরুলে বাঁশ, বাবলা, খেজুর গাছের পাতের আড়ালে অস্তগামী সূর্যের রক্ত আভা দেখতে মন্দ নাও হতে পারে, কিন্তু সন্ধে হতে না হতে ওরে ভাসরে কি ভীষণ ঝিঝির ডাক! ধুত্তর, কবির ঝিল্লি মুখরিত সন্ধ্যা, এর চেয়ে কলিকাতা মটরের প্যাঁপ ও ট্রামের ঘর ঘর অনেক ভালো। সে যাত্রায় অল্প কয়েকদিন থাকিয়া বেচারার ফাঁড়া কাটিয়া গেল। নিশি আসিয়া জামাই সুখময় ও মাধুরীকে কলিকাতায় লইয়া গেল। সুখময় সেখান হইতে কার্যস্থানে চলিয়া গেলেন। কিন্তু মাস দেড়েক পরেই মাধুর শ্বশুরের অসুখ সংবাদ পাইয়া নিশিকান্ত আবার শাস্ত্রুনয়না মাধুরীকে মায়ের স্নেহের কোল হইতে নিয়া শ্বশুর বাড়ি রাখিয়া আসিল। আসিবার সময় সুখময়ের মাকে বলিল, আপনি এখন মাধুর মা,
অল্প বয়সে মা মরে যাওয়াতে আমরা ওকে ঘরের কাজকর্ম কিছুই শেখাইনি। আপনি ওকে শিখিয়ে নেবেন। এতদিন লেখাপড়া নিয়েছিল কি না, তাই আমরা, বুঝতে পেরেছেন, ইত্যাদি। তিনিও বলিলেন, তা হোক, শিখিয়ে নেব বই কি বাবা, ইত্যাদি বলিয়া নিশিকে বিদায় দিলেন। নিশির কথাটি যে শুদ্ধ বিনয় উক্তি নয়, তাহা তিনি 2-1 দিনের মধ্যেই বুঝিয়া লইলেন। সংসারের 2-1টি কাজ ধীরে ধীরে নববধূর হাতে দিতে লাগিলেন। ঘরে ঝি চাকর ছিল না। তাহার মধ্যমবধূ সুরমা সংসারের সমস্ত কাজই করিত। তাহার কার্যনিপুণতা দেখিয়া মাধুরী মনে মনে অবাক হইয়া যাইত। সেদিন সকালবেলা মাধুরীর কনিষ্ঠ দেবর জ্যোতির্ময় মাছের চুবড়িটি মাটিতে রাখিয়া হাঁক ছাড়িল, মেজ বৌদি, জলদি করো, বড্ড খিদে পেয়েছে, দেরি হলে আজ আর ভাত খাবো না। সুরমা রাঁধিতেছিল। সে মাধুরীকে বলিল, ছর্দি ভাই, তাড়াতাড়ি আমাকে 2টো মাছ কুটে দাও না, নইলে ছোট ঠাকুরপো এসে আজ হাঁড়িকুড়ি চুরমার করবে। মাধুরী সে কথা অবিশ্বাস করিল না। সে দেখিতেছিল দুরন্তপনায় তাহার ননদ দেবরের জুড়ি মেলা ভার। সে তাড়াতাড়ি মাছ ও বঁটি নিয়া মাছ কুটিতে বসিল। কিন্তু 10 মিনিট ধরিয়া চিন্তা করিয়াও জীবন্ত কৈমৎস্য ছেদনের প্রণালী আবিষ্কার করিতে পারিল না। অবশেষে বঁটির উপর বসিয়া কাঁদিয়া ফেলিল। ওদিকে 10 বছর বয়সেই ডাকাত আখ্যাধারী জ্যোতির্ময় ওরফে জ্যোতি ছোট বোন ননীকে লইয়া স্নানের ঘাটের পথে যাইতে যাইতে আর একবার পাকের তাড়া দিতে আসিয়া নতুন বৌদির ভাবখানা দেখিয়া প্রথমে বিস্মিত হইল। 1 মিনিটেই প্রকৃত ব্যাপার বুঝিয়া সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ও মেজ বৌদি, মজা দেখবে, এসো এসো না এদিকে। নূতন বৌদি মাছ কাটতে জানে না, লজ্জায় বসে কাঁদছে। হয়েছে মশাই, হয়েছে। এ তো আর ক্লাস প্রমোশন নয় যে রাত্রি জেগে পড়া মুখস্থ করলেই হলো, এতে বৃদ্ধি লাগে। সত্যি বৌদি, তোমার মহাকালী পাঠশালায় পড়াতে পারেনি, সেখানে নাকি রান্নাবান্নাও শেখায়। মাধুরী লজ্জায় ঘৃণায় যেন মরিয়া গেল। ছোট মার উপরে যত রাগ হইতে লাগিল, কেন তাকে আদর করিয়া ঘরের কাজকর্ম শেখায় নাই। এমন করিয়া দিনের পর দিন খোঁচা খাইয়া মিষ্ট অনুযোগ শুনিয়া মাধুরী একে একে সকল কাজই শিখিয়া লইল। দরিদ্র গৃহস্থের গৃহস্থালিতে সারাদিনই কাজ, সন্ধ্যার পর আহার আনতে অবসর। সেই সন্ধ্যাটি তাহার কাছে আগে যতই বিভীষিকাময় ছিল, এখন অনেক সরস হইয়াছে। কেননা এই উল্টো রাজার দেশে সন্ধ্যাবেলায় ডাক আসে। দাদা, বৌদি, ছোট মা, কাকামণি প্রায় প্রতিদিনই তাহার কাছে পত্র লিখিয়া থাকেন। দিনের কর্মশ্রান্ত দেহমন সন্ধ্যাবেলায় সেই অমৃত প্রলেপে যেন জুড়াইয়া দিত। কিন্তু সম্পর্কে ছোট অথচ পূর্বে বিবাহিতা এই জাটির সহিত মাধুরী ভালো করিয়া মিশিতে পারিল না। দেবর সুধাময় পত্নীর কাছে প্রতিদিনই প্রায় সুদীর্ঘ পত্র লিখিত। সে কলিকাতায় থাকিয়া বিএ ক্লাসে পড়িতেছিল, কিন্তু মাধুরীর কাছে সুখময় পত্রলেখা আবশ্যক বিবেচনা করিত না। একদিন সুরমা 5-6 পৃষ্ঠাব্যাপী পত্র পাইয়া রান্নাঘরে বসিয়া পড়িতেছিল। মাধুরী মৃদু হাসিয়া ক্ষুদ্র পরিহাস করিয়া বলিল, বাপরে ছোটি, চিঠি তো নয়, এটি যে প্রবন্ধ। সুরমা অর্থপূর্ণ বক্রহাসি হাসিয়া বলিল, প্রবন্ধই বটে, তুমি তার কি বুঝবে ভাই। মাধুরীর বুকের ভিতরটা যেন ছ্যাঁত করিয়া উঠিল। বুঝিবে না? মাধুরী বুঝিবে না কেন? সেও তো মূর্খ নয়। সুরমা যেন তাহার গূঢ় অভিমানের ভাবটি বুঝিতে পারিয়াই আবার বলিয়া উঠিল, লেখাপড়া জানলে কি হয় দিদি, স্বামীর সোহাগ পেতে বরাত চাই, নইলে রূপও তো আছে, বিদ্যেও তো শুনি সরস্বতী,
তবু বড়ঠাকুরের মনে ধরেনি কেন? তদবধি মাধুরী নিজেকে জোর করিয়া সুরমার নির্জন সহবাস হইতে দূরে রাখিতে চেষ্টা করিত। অবসরের সময় বরং দেবর ননদের লেখাপড়ার সাহায্যে যাইত। ঠাট্টা শুনিত, ঠাট্টা করিত, তবু স্বামী সোহাগিনীর সমালোচনার মধ্যে যাইতে চাহিত না। শাশুড়ি যে যখন তখন পাড়াপড়শির কাছে বড় বধূর বিদ্যের ব্যাখ্যা করিতেন, শ্বশুরও যে বড় বৌমার সেবার পক্ষপাতী হইয়াছিলেন, সেটা পল্লীদুহিতা অশিক্ষিতা সুরমার বড় হিংসার কারণ হইয়াছিল। জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের তত্ত্ব লইয়া অন্নদাবাবু মেয়েকে নিতে আসিয়াছিলেন, কিন্তু সুখময়ের আসার কথা ছিল বলিয়া বৃদ্ধ রসিকবাবু বৈবাহিককে একাই ফিরাইয়া দিলেন। অন্নদাবাবু একে রসিকবাবুর বাড়িতে মেয়েকে দিনরাত কাজ করিতে দেখিয়া ছুটিয়াছিলেন। তারপরে মেয়ে না পাইয়া অগ্নিশর্মা হইয়া ফিরিয়া গেলেন। সুখময় ছুটি পাইল না। সুধাময় ভ্রাতাকে দেখিয়া বাড়িতে আসিল। মাধুরী তাহাদের প্রেমের অভিব্যক্তি দেখিয়া মাঝে মাঝে বুঝিত তাহার জীবনে আর সব পাইয়াছে, কিন্তু যে জিনিসটি, যে পরশ কাঠিটি পাইলে জীবনের সকল অভাব পূর্ণ হয়, সব লোহা সোনা হইয়া যায়, সে তাহা পায় নাই। তাই সব পাইয়াও সে বঞ্চিতা, সে দুঃখিনী। দুপুরে সুধাময় শুইয়া ভূদেব গ্রন্থাবলীর পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে ঘুমাইবার চেষ্টায় ছিল। সুরমা ধীরে ধীরে ঘরে ঢুকিয়া স্বামীর মুখে 2টি পান গুঁজিয়া দিয়া পাখা হাতে লইয়া বিছানায় বসিল। ও, তুমি ওই ঘোড়ার ডিম পড়ছ? না আছে গল্প, না আছে কিছু? সুধাময় হাসিয়া বলিল, তুমিও মানে কি আর কেউ পড়ে নাকি? পড়ে না আবার? আমাদের মাস্টারনি পড়েন যে, তাঁরই তো বই। মাস্টারনি কীরকম? তাও জানো না? একদিন এসেছ, ছর্দি দুপুরে ঠাকুরপো আর ননিকে পড়ায় কি না, তাই তারা ওকে মাস্টার বলে। তা তুমি একটু লেখাপড়া শিখলেই পারো সুরমা। আমার বইয়ে গেছে ছর্দির কাছে শিখতে। ছি সুরমা, তুমি জানো না উনি ভালো লেখাপড়া শিখেছেন। তুমি বোধহয় ওর সঙ্গে ভালো করে মিশে কথা কও না, তাই বৌদি যেন সর্বদা একটু বিষণ্ণ। না গো না, বড়ঠাকুর মোটেই চিঠিপত্র লেখেননি কি না? ও তো বিদুষী বিদ্যেভূষিতে, অথচ 5-6 পৃষ্ঠা চিঠি আসে মুখ্যু আমার কাছে। মানিনীর মানে ঘা লেগেছে বোধ হয়। তা হবে, লেখাপড়া শিখেছেন, একটু সেন্টিমেন্টাল হতে পারেন। আচ্ছা, বৌদি তোমার কাছে সে কথা নিয়ে দুঃখ করেছেন নাকি? সুরমা এবার রাগিল। খালি বৌদি আর বৌদি, অত পছন্দ হয়েছিল তো নিজে বিয়ে করলেই হতো। সুধাময় হাসিয়া, তুমি তো আর মরনি, বউ মরল যে দাদার, আর বিয়ে করব আমি। একা রামের রক্ষা নেই, আবার বিয়ে, তবেই হয়েছে। কিন্তু সুরমা, মেয়েরা বড্ড হিংসুক। কোথায় দাদা ও বেচারার খোঁজ খবর নেন না বলে দুঃখ করবে, না আমি দুটো জিজ্ঞাসা করতে মুখখানা হেসেলের হাড়ির মতো কালো আর ভারী করলে। লেখাপড়া না শেখার অশেষ দোষ। এবার সুরমা রাগ করিয়া উঠিয়া চলিয়া গেল। সুধাময় হাসি মুখে তাস খেলিতে বাহির হইল। কিন্তু তাহার মনে ভ্রাতার ব্যবহারে একটা সন্দেহ জন্মিতেছিল। কয়েকদিন পরে সুধাময় পিতাকে বলিল, বাবা, দাদার একা একা বড় কষ্ট হয় দেখে এসেছি, নিজে রেঁধে খান। আমি বলি বৌদিদি ননিকে নিয়ে সেখানে গিয়ে থাকুন। রসিকবাবু নিতান্তই ভালো মানুষ, তিনি বলিলেন, তা বটেই তো, কষ্ট হচ্ছে বই কি। তা এক কাজ করো সুধা, তুমি বৌমাকে বাপের বাড়ি রেখে এসো। দেব বলেছি ভদ্রলোককে কিনা।
মাসখানেক পরে ননীকে নিয়ে সুখের কাছে ওদের রেখে এসো। মাতাও তাহাতেই সন্তুষ্ট হইয়া রাজি হইলেন। আহা, বাছা আমার একা থাকে, কি খায় না খায় কে জানে। হায় রে মায়ের প্রাণ। মাধুরী শুনিল তাহাকে মেদিনীপুরে যাইতে হইবে। শুনিয়া যেন অভিমানিনীর সমস্ত দেহ মন বাঁকাইয়া বিদ্রোহী হইয়া বসিল। ছি ছি ছি, তিনি তো ডাকেন নাই, হয়তো তাহাকে তাহার মনেই ধরে নাই, তাই অমন নির্বিকার উদাসীন ভাব। তবু সে যাচিয়া তাহার কাছে যাইবে? সুরমা মুখের হাসিতে মনের হিংসার বিষ লুকাইয়া বলিল, লোকে বলে মেঘ না চাইতেই জল, সর্দির হয়েছে তাই। যাই বলো ভাই, ডবল প্রমোশন পেয়েছ। মাধুরী কলিকাতায় গেল। 5 মাস পরে যেন বন্দি আলোকের মুখ দেখিল। কাকা বলিলেন, রোগা হয়ে গিয়েছ মাধু। মাধু বলিল, না কাকা, রোগা হইনি, মনটাই বড় কেমন করত। তারাবাবু হাসিয়া বলিলেন, 2 বছর পরে আমার এই মাটির মতো হবে মা। বুড়ো বাপ নিতে এলে আসতে চাইবে না। মাধু সজোরে মাথা নাড়িয়া বলিল, কক্ষনো না, বৌদিদিটা খাঁটি পাথর, মায়া মমতা নেই, ও শুধু তোমাকে আর ছোট মাকেই ভালোবাসে। পরস্পর বিরুদ্ধ কথা শুনিয়া মা ও কাকা দুজনেই হাসিয়া উঠিলেন। ইতিমধ্যে অন্নদাবাবুর রঙ্গস্থলে প্রবেশ। ভ্রাতৃবধূ ভিতরে পলাইলেন। তিনি মাধুকে দেখিয়াই বলিয়া উঠিলেন, মাধু এলি, বেশ, তোর কাকার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, এর চেয়ে হাত পা বেঁধে জলে ফেলে দিলেই হতো। তারাকান্তবাবু অবাক হইয়া চাহিলেন। কি রকম দাদা? আরও গরম হইয়া দাদা বলিলেন, রকম আবার কি, জ্ঞাতি 70, এমন ঘরে বিয়ে দিয়েছিস যে একবেলা ভাত জোটে তো একবেলা উপোস। এবার তারাকান্তবাবুর ধৈর্যচ্যুতি ঘটিল। বালকের মতো চেঁচাই উঠিলেন, চুপ করো, কুটুমের ছেলে বাইরে বসে আছে, ওর জ্বালায় লোকলৌকিকতাও যাবে দেখছি। ওহ, ভারী তো পাড়া গিয়ে কুটুম, তার আবার লোকলৌকিকতা। কালো ছেলের নাম পদ্মলোচন। বৌমা, ভদ্রলোক যতক্ষণ এখানে আছেন দাদাকে রান্নাঘরে পিঠে পায়েসের তদন্তে রাখোগে তো। সুধাময় বারান্দায় দাঁড়াইয়া মাথা আঁচড়াইতে আঁচড়াইতে 2 ভ্রাতার বাক্যালাপ শুনিতেছিল। সহসা একটু হাসিয়া একটু কাশিয়া ঘরে ঢুকিয়া বলিল, তালুই মশায়, আমরা পাড়া গেয়ে অসভ্য বটে, কিন্তু অতিথির অসম্মান করি না। তারাকান্তবাবু ব্যাকুলভাবে তাহার হাত ধরিয়া বলিলেন, তুমি চা খাবে, ও ঘরে চলো বাবা, ওর কথা শুনো না। স্থিরভাবে স্নিগ্ধ স্বরে সুধাময় কহিল, আমাকে মাপ করবেন, একটু সবুর করুন, একটা কথা বলে যাব। তালুই মশাই, আপনি দাদার কাছে যে পত্র লিখেছিলেন তা আমি দেখেছি। ছেলের শ্বশুর দূর হোক, মেয়ের শ্বশুর অমন চিঠি লিখলে আমরা তাকে ছিছি বলতুম। তা পাড়া গাঁয়েও এখন এইসব দেখে লোকে শিখবে। ছোট তালুই মশাই, একবার পত্রখানা দেখুন, তারপর ছিঁড়ে ফেলি। ও কি বৌদি, হাঁ করে শুনছ কি? তুমি ও ঘরে যাও। ঘরের কোণে বজ্রাহতের মতো স্তব্ধভাবে মাধুরী বসিয়াছিল, দেবরের কথা শুনিতেছিল। ধীরে ধীরে উঠিয়া কপাটের আড়ালে গেল। তারাকান্তবাবু পত্র পড়িলেন। পত্রখানি এইরূপ, কল্যাণ বরেশু, এবার তোমাদের দেশে মাধুরীকে আমি আনিতে গিয়াছিলাম। তাহার প্রতি তোমার পিতামাতা যেরূপ ইতরজনোচিত ব্যবহার করিতেছেন তাহা দেখিয়া মর্মাহত হইয়াছি। যতদিন তুমি পরিবার পালন না করিতে পারো, আমি কলিকাতায় মাধুকে রাখিতে স্বীকৃত আছি। যখন সুবিধা হয় তাহাকে তোমার কাছে নিয়া রাখিও। আমার শিক্ষিতা মেয়ের অদৃষ্টে যাহা ছিল তাহাই হইয়াছে। এখন তোমাকে অনুরোধ, যত শীঘ্র পারো তাহাকে তোমার কাছে নিও।
তারাকান্তবাবু বলিলেন, উনি তো পাগল, কিন্তু তুমি তা তো জানতে না। এ চিঠি বেয়াইকে দেখিয়েছ কি বাবা? না তালুই মশাই, কেউ দেখেনি। বাবা, তুমি আমার মাথা রেখেছ, কি আর বলবো আমি। তুমি আজই মাধুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। না না, আপনি চা খাবেন, চলুন। 1 মাস পরে আমি বাবার কথা মতো ওকে মেদিনীপুরে নিয়ে যাব। আপনি অত ব্যস্ত হবেন না। দিন, চিঠিটা ছিঁড়ে ফেলি। 1টা মাস যেন মাধুরীর কাছে 1 দিনের মতো কাটিয়া গেল। অবশেষে মেদিনীপুর যাইবার দিন আসিল। সুধাময় আবার এই ফাঁকে বাড়িতে গিয়া 2 দিন থাকিয়া ননিবালাকে লইয়া আসিলেন। মাধুরী মাকে প্রণাম করিয়া চোখের জল মুছিতে মুছিতে কাকার হাত ধরিয়া গাড়িতে গিয়া বসিল। গাড়ি স্টেশনে চলিল। তারাকান্তবাবু মাধুকে বলিতে লাগিলেন, মা, তুমি বড় হয়েছ, তোমাকে বোঝানো কষ্ট হবে না। একটা কথা সব সময়ে তুমি মনে রেখো, ওই যে কালিদাস অভিজ্ঞান শকুন্তলে লিখে গেছেন, পতিকুলে তব দাস্যমপি শ্রেয়ম। মেয়ে মানুষের পক্ষে অমন কথা আর নেই মা। নিজের ঘরকন্যা করতে কি অপমান আছে? লেখাপড়া শিখেছ শুধু টেবিলে বসে শেলি বায়রন মুখস্থ করতে নয়, সংসার যাত্রা ভালো করে চালাতে, আদর্শ স্ত্রী হতে, আদর্শ মা হতে। সরস্বতীকে প্রণাম করতে হলেই যে রান্নাবান্না ছেড়ে ছুড়ে দিতে হবে তার তো মানে নেই। আর তোমরা অন্নপূর্ণার জাত, তোমরা যদি পদ্মহস্তের পরমান্নের থালা ছুঁড়ে ফেলে দিন রাত বিনা পানির বিনা বাজাও, লোকের কান জুড়োবে বটে, কিন্তু পেট ভরবে না যে মা। সবই চাই, ভরা পেটে সব ভালো লাগে। তোমরা ঠিক না হলে আমরা যে মিথ্যে। রাত্রি 1টার সময় সুধাময় ঘোড়ার গাড়ি করিয়া সুখময়ের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। তখনও সুখময় নাকি বাড়ি ফেরেন নাই। এক দণ্ডে সুধাময়ের কাছে যেন সমস্ত তিক্ত হইয়া গেল। চাকরটাকে কাঁচা ঘুম ভাঙাইয়া ডাকিয়া তুলিল। হতভাগা বেটা, বাবু তোকে বলেনি যে আমরা আসব? সে হাউমাউ করিয়া বলিল, হ্যাঁ বলেছে বটে তো, বাবু তো রোজ দুপুর রাতে এসেন, আমি কি করব? সুধাময় তাহাকে ধমক দিয়া তাহার সাহায্যে দাদার ঘরের তালা খুলিয়া ভিতরে ঢুকিল। ঘরের মধ্যে এক কোণে একটা হারমোনিয়াম, এক পাশে আলনায় কতকগুলি কোচানো কাপড় ও জামা ঝুলিতেছে। 3-4 জোড়া ডসনের সুতে আলো ঠিকরাইতেছিল। এক পাশে খাটপাতা মেজের কোণে ভাত ঢাকা দেওয়া রহিয়াছে। পাতা বিছানার উপর তাহার পত্রখানি পড়িয়া আছে। মেজেতে চাকরের সাহায্যে একখানি বিছানা করিয়া সুধাময় বৌদি ও ননীকে শোয়াইল এবং নিজে পাশের ঘরে গিয়া শুইয়া পড়িল। কখন ঘুমাইয়া পড়িয়াছে নিজেও টের পায় নাই। সহসা শেষ রাত্রির দিকে বমির শব্দ শুনিয়া তাড়াতাড়ি ভ্রাতার ঘরের দরজা ঠেলিয়া ভিতরে গেল। দেখিল দাদা বমি করিয়া ভাসাইয়াছেন। বৌদিদি মাথায় জল দিয়া বাতাস দিতেছেন। মদের দুর্গন্ধে ঘর ভরিয়া গিয়াছে। সুধাময় কতক্ষণ চাহিয়া দাঁড়াইয়া থাকিত বলা যায় না। সে ভাবিতেছিল, এই কি আমার সেই দাদা, যে পানটি খাইতে জানিত না, অমন অধঃপতন হইয়াছে, তাই বৌদিদির কাছে পত্র লিখিতে ভরসা হয় নাই। কিন্তু এই যে সেবা পরায়ণা অর্ধবগুণ্ঠিতা নারী, এই যে মুখের দিকে চাহিয়া আছে, উদ্বেগের সীমা নাই, চিন্তা নাই। হায় রে পুরুষ দেবতা, তুমি না দেবী ওই নারীটি? তোমার এই পতনে কি ওর কোনো ঘৃণা হয় নাই? তবু তেমনি প্রেমে তেমনি স্নেহে তোমাকে আগুলিয়া বসিয়া থাকিবে যুগ যুগ, জন্ম জন্ম। মাধুরী বলিল, ঠাকুরপো, আপনি ঘুমন গে। সুধাময় বলিল, বৌদি,
আমি এই নরকে ফেলে দিতে কি তোমায় এনেছি? ভোরের গাড়িতে তোমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাই, চলো। উনি টেরও পাবেন না। দাদাকে দাদা বলিতে সুধাময়ের ঘৃণা হইতেছিল। মাধুরীর বিবর্ণ মুখে একটুখানি হাসি ফুটিল। হাসি তো নয়, যেন ঠোঁটের কোণে জমানো অশ্রুর নীরব ভঙ্গি ফুটিল। মরি মরি, বেদনা না দিলে কি নারীর নারীত্ব ফোটে? না ঘষিলে কি চন্দনের সুগন্ধ ভোগ করা যায়? মাধুরী বলিল, আপনি নরক ভাবছেন? তাই মুখে অমন কথাটি বেরিয়ে গেল। আমি কোথায় যাব ঠাকুরপো? মনে নাই সন্ধেবেলা কাকাবাবু শিখিয়ে দিলেন, প্রতিকূলে তব দাস্যমপি শ্রিয়ম। সুখময় তরিদাহতের মতো উঠিয়া বসিল, আবেগে বলিল, নরক রে সুধাময়, খাঁটি নরক। কুসঙ্গে আমি নরকে গিয়াছি। ওকে নিয়ে যা ভাই, ওকে কলিকাতায় নিয়ে যা, আমি মার কোলে ফিরে যাই। মাধুরী মৃদু হাসিয়া বলিল, একা কি তোমার মা? তিনি যে আমারও মা, আমিও যাব তাহলে। সুখময় বলিল, তাই চলো, তবে তাই চলো। যদি আমাকে মদের হাত থেকে বাঁচাতে চাও, তাই চলো। আমার আর গায়ের রক্ত জল করা পয়সা দিয়ে বড় মানুষই করে কাজ নেই। চাকরিও যাক, মদও যাক, আমি দেশের ছেলে, দেশে ফিরে যাই। যা পাই তাতে তো নিজের পেট ভরিয়ে বাপ মাকে আধ পয়সা দিতে পারি না। এবার দেখি দেশের লাঙলে হাত দিলে বাবার দুঃখ ঘোচে কি না। কিন্তু তুমি কি আমাকে মাপ করবে মাধুরী? মাধুরীর মুখ লাল হইয়া উঠিল। একটু সামলাইয়া মাধুরী মৃদু হাসিয়া দেবরের দিকে ফিরিয়া বসিয়া বলিল, মতি যদি ফিরেছে ঠাকুরপো, আর দেরি না, আজই চলতি। ঠাকুরপো হাসিয়া বলিল, চলতি তো বটেই, কিন্তু তোমার বাবাকে। শান্তস্বরে মাধু বলিল, হ্যাঁ, আমার বাবাকে একটা চিঠি দিয়ে যেতে হবে, যা আজ আমি এই ৩-৪ ঘন্টায় বুঝেছি। ম্যান টু ওয়ার্ক অ্যান্ড ওম্যান টু উইপ। নারীর এই ভাগ্য, এবং শুধু ভাগ্য নয় ঠাকুরপো, পরম ভাগ্য। নারী অমন প্রাণভরা প্রেমে কাঁদতে পারে, পুরুষ তা পারে না। তাই সর্বদেশেই বুঝি নারীর সেই ভাগ্যটুকু পুরুষের ভাগ্যটিকে জয় করেছে ভাই। আমরা বুঝতে পারি না, তাই নারীর ভাগ্যের নিন্দা করি। বাবাকে এটি আমি বুঝিয়ে যাব, এই নারীর হৃদয়ের, নারী ভাগ্যের বিচিত্রতা। এতক্ষণ শুনলে প্রফুল্লময়ী দেবীর লেখা গল্প নারীর ভাগ্য। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।